বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের আলো অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আলো অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, সপ্রভ বস্তু বা আলোক উৎস কাকে বলে? উত্তর, কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে, তাদের সপ্রভ বস্তু বা আলোক উৎস বলে। উদাহরণ হলো সূর্য, তারা, জোনাকি ইত্যাদি। বন্ধুরা মনে রাখবে, এদের সবারই নিজস্ব আলো আছে, সেই কারণে এদেরকে সপ্রভ বস্তু বা আলোক উৎস বলে। পরের প্রশ্ন, অপ্রভ বস্তু কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে বস্তুগুলির নিজস্ব কোনো আলো নেই তাদের অপ্রভ বস্তু বলে। উদাহরণ ইট, কাঠ, পাথর ইত্যাদি। পরের প্রশ্ন, স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উত্তর, যে সকল বস্তুর মধ্যে দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে সেই সকল বস্তুকে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে। উদাহরণ হলো জল, বায়ু, কাঁচ ইত্যাদি। পরের প্রশ্ন, অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? উত্তর, যে সকল বস্তুর মধ্যে দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না তাদের অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম বলে। উদাহরণ দেয়াল, লোহা, কাঠ ইত্যাদি। পরের প্রশ্ন, ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উত্তর, যে সকল বস্তুর মধ্যে দিয়ে আলো ভালোভাবে চলাচল করতে পারে না তাকে ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে। উদাহরণ হলো ঘষা কাচ, কুয়াশা ইত্যাদি। পরের প্রশ্ন, আলোক রশ্মি কাকে বলে? উত্তর, আলোর চলার পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে। পরের প্রশ্ন, আলোক রশ্মিগুচ্ছ কয় প্রকার ও কি কি? উত্তর, আলোক রশ্মিগুচ্ছ 3 প্রকার, যথা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অপসারী আলোক রশ্মিগুচ্ছ এবং অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। পরের প্রশ্ন, অপসারী আলোক রশ্মি কাকে বলে? উত্তর, কোনো বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লে তাকে অপসারী আলোক রশ্মি বলে। পরের প্রশ্ন, অভিসারী আলোক রশ্মি কাকে বলে? উত্তর, কোনো আলোক রশ্মিগুচ্ছের প্রতিটি রশ্মির অভিমুখ যখন একটি নির্দিষ্ট বিন্দুর দিকে হয় তখন তাকে অভিসারী আলোক রশ্মি বলে। পরের প্রশ্ন, আলোর একটি ধর্ম লেখো। উত্তর, আলো সরলরেখা বরাবর চলাচল করে। পরের প্রশ্ন, প্রচ্ছায়া কাকে বলে? উত্তর, কোনো বস্তুর ছায়ার অন্ধকার অংশকে প্রচ্ছায়া বলে। পরের প্রশ্ন, উপচ্ছায়া কাকে বলে? উত্তর, কোনো বস্তুর ছায়ার আংশিক আলোকিত অংশকে উপচ্ছায়া বলে। পরের প্রশ্ন, আপতিত আলোক রশ্মি কাকে বলে? উত্তর, প্রতিফলকের ওপর যে রশ্মি আপতিত হয় তাকে আপতিত আলোক রশ্মি বলে।
পরের প্রশ্ন, প্রতিফলিত আলোক রশ্মি কাকে বলে? উত্তর, প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে যে রশ্মি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে প্রতিফলিত আলোক রশ্মি বলে। পরের প্রশ্ন, আপতন বিন্দু কাকে বলে? উত্তর, প্রতিফলকের ওপর যে বিন্দুতে আলোক রশ্মি এসে আপতিত হয় তাকে আপতন বিন্দু বলে। পরের প্রশ্ন, আপতন কোণ কাকে বলে? উত্তর, আপতিত রশ্মি প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। পরের প্রশ্ন, প্রতিফলন কোণ কাকে বলে? উত্তর, প্রতিফলিত রশ্মি প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। পরের প্রশ্ন, একটি আলোক রশ্মি একটি দর্পণের ওপর লম্বভাবে পড়লে প্রতিফলন কোণের মান কত? উত্তর, 0 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি আলোক রশ্মি একটি দর্পণের ওপর দর্পণের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? উত্তর, 60 ডিগ্রি। পরের প্রশ্ন, নিয়মিত প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যখন কোনো মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে। উদাহরণ, আয়নার প্রতিফলন, চকচকে স্টিলের ওপর প্রতিফলন ইত্যাদি। পরের প্রশ্ন, বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যখন কোনো অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। উদাহরণ, গাছপালা, মাটি, সিনেমার পর্দা ইত্যাদি। পরের প্রশ্ন, কোন প্রকার প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে দেখতে এবং বিভিন্ন লেখা পড়তে পারি? উত্তর, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? উত্তর, আলোকরশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো আলাদা মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটি বিভেদতল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। পরের প্রশ্ন, কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব দেখা যায়? উত্তর, নিয়মিত প্রতিফলনে। পরের প্রশ্ন, আয়নার প্রতিবিম্ব দেখা যায় কেন? উত্তর, নিয়মিত প্রতিফলনের জন্য। কোনো বস্তুর দৈর্ঘ্য কখন সবচেয়ে ছোট হয়? উত্তর, দুপুর 12টার সময়। পরের প্রশ্ন, বস্তুর প্রতিকৃতি কোথায় দেখা যায়? উত্তর, সূচিছিদ্র ক্যামেরায়। পরের প্রশ্ন, বর্ণালী কাকে বলে? উত্তর, যৌগিক আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত যে আলোর পট্টি পাওয়া যায় তাকে বর্ণালী বলে। পরের প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয়? উত্তর, আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। উত্তর, সৌর বর্ণালী। পরের প্রশ্ন, বিচ্ছুরণ কাকে বলে? উত্তর, কোনো যৌগিক আলোর একাধিক বর্ণে বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করে? উত্তর, বিজ্ঞানী আইজ্যাক নিউটন 1666 খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করে।
পরের প্রশ্ন, রামধনু সৃষ্টির কারণ কি? উত্তর, আলোর বিচ্ছুরণ। পরের প্রশ্ন, রামধনু কি? আকাশে ভাসমান জলকণার মধ্য দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় বিচ্ছুরণের ফলে আকাশে 7টা রঙের রামধনু দেখা যায়। রামধনু কখন দেখা যায়? উত্তর, বৃষ্টির পর বিকেলে আকাশে রামধনু দেখা যায়। সূর্যের অদৃশ্য আলো একটা বড় অংশ কি? উত্তর, অতিবেগুনি রশ্মি। পরের প্রশ্ন, অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয় কে? উত্তর, বায়ুমণ্ডলের ওজোন স্তর। পরের প্রশ্ন, আমাদের চামড়ায় অতিবেগুনি রশ্মি এসে পড়লে তাকে শুষে নিয়ে কোষকে রক্ষা করে কে? উত্তর, মেলানিন নামক রঞ্জক পদার্থ। পরের প্রশ্ন, কোন পদার্থ বেশি থাকলে আমাদের চামড়া বাদামি বা কালো হয়ে যায়? উত্তর, মেলানিন। পরের প্রশ্ন, কোন রশ্মি চামড়া এবং মাংসপেশি ভেদ করে চলে গিয়ে হাড়ের ছবি তুলতে পারে? উত্তর, এক্স রশ্মি। পরের প্রশ্ন, গর্ভস্থ শিশুর এক্স রে করানো উচিত নয় কেন? উত্তর, কারণ এই রশ্মির অত্যাধিক ব্যবহারে ক্যান্সার সৃষ্টি হয়। পরের প্রশ্ন, শীত ঘুমে যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর, ব্যাঙ, সাপ ইত্যাদি। সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়লে কোন প্রাণীর চলাফেরা বন্ধ হয়ে যায়? উত্তর, পঙ্গপাল। পরের প্রশ্ন, কোন প্রাণী আলো তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে? উত্তর, জোনাকি। পরের প্রশ্ন, কোন মাছের বাচ্চারা আলো কম পেলে মরে যায়? উত্তর, স্যামন মাছের বাচ্চারা। পরের প্রশ্ন, আলোর প্রভাবে ডিম পাড়তে পারে এমন একটি জীবের নাম লেখো। উত্তর, মথ। পরের প্রশ্ন, আলোর প্রভাবে জীবের রং পরিবর্তিত হয় এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর, কুকুর ও বিড়াল। পরের প্রশ্ন, আলোর প্রভাবে চামড়ার রং বদলে যায় এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর, গিরগিটি। বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে আমি আলো অধ্যায় থেকে 2 ও 3 নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো প্রথম প্রশ্ন বলেছে, আলোর প্রতিফলন কাকে বলে? উত্তর, আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে ওই আপতিত রশ্মির কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। পরের প্রশ্ন, আলোর প্রতিফলনের নিয়ম বা সূত্র দুটি লেখো। উত্তর, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্র হল, আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়। পরের প্রশ্ন, আলোর প্রতিফলনের জন্য আমরা কি কি সুবিধা পেতে পারি? উত্তর, ঘরের দেওয়াল, চেয়ার, টেবিল, বই, খাতা ইত্যাদি থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়, তাই আমরা প্রতিফলককে দেখতে পাই। পরের পয়েন্ট, নিয়মিত প্রতিফলনের জন্য আমরা দর্পণে প্রতিবিম্ব দেখতে পাই। পরের প্রশ্ন, সিনেমার পর্দা অমসৃণ করা হয় কেন? উত্তর, পর্দা অমসৃণ হওয়ায় আপতিত আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়, ফলে প্রতিফলিত রশ্মি হলের চারদিকে ছড়িয়ে পড়ে এবং সকল দর্শকের চোখে পৌঁছায়,
তাই হলের যে কোনো জায়গা থেকে দর্শকরা ছবি দেখতে পায়। পরের প্রশ্ন, আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। উত্তর, বস্তু ও প্রতিবিম্বের আকার সমান হয়, প্রতিবিম্ব সোজা হয়। পরের প্রশ্ন, অতিবেগুনি রশ্মি আমাদের কি কি ক্ষতি করে? উত্তর, আমাদের চোখের লেন্স ও রেটিনার ক্ষতি করে এবং চামড়ায় পড়লে চামড়ার ক্যান্সারও হতে পারে। পরের প্রশ্ন, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। উত্তর, নিয়মিত প্রতিফলন মসৃণ তলে এই প্রতিফলন হয়, অন্যদিকে অমসৃণ তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, অন্যদিকে বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না। নিয়মিত প্রতিফলনে প্রতিফলকটি চকচক করে এবং অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলকটি দৃশ্যমান হয়। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের আলো অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর সুন্দর বা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।